ইংরেজি শেখার পেছনে আমি মনে করি এদেশে যত বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে এটা পুরোটাই অপচয়। এই অপচয় না করে প্রতি বছরে কয়েকটা করে এই যমুনা ব্রিজ, তারপর পদ্মা সেতু, তিস্তা ব্যারেজ তৈরি করা যেত। আমি অধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ মুকুল, প্রফেসর অফ ইংলিশ, সিইও FM ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং রিসার্চ ইনস্টিটিউট। আমি 40 বছর ধরে, 4 দশক ধরে আমি ইংরেজিতে বাংলা ভাষাভাষী মানুষকে পারদর্শী করে তোলার ব্যাপারে প্রপার মেথোডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল এর উপরে গবেষণা করে এসেছি। আপনি যে বললেন উচ্চশিক্ষা লাভ করার পরও এদেশের শিক্ষার্থীরা ইংরেজিতে ব্যর্থ থেকে যাচ্ছে, আমি যদি উল্টো প্রশ্ন করি, এদেশে কি আদৌ ইংরেজি শিক্ষা বলে কোনো পদ্ধতি আছে? বলেন তো দেখি। যদি পদ্ধতি থাকতোই তাহলে যে ইংরেজি সাবজেক্টটা আমরা প্লে গ্রুপ থেকে পড়াতে শুরু করি এবং এটাই একমাত্র সাবজেক্ট যেটা একেবারে কম্পালসারি হিসেবে একেবারে ডিগ্রি পর্যন্ত, কোনো কোনো ক্ষেত্রে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক বিষয় হিসেবে শেখানো হয়, কিন্তু এই দেশের সিংহভাগ শিক্ষার্থী রয়ে যায় ইংরেজিতেই সবচেয়ে বেশি দুর্বল। এর কারণটা কি? কারণ নিশ্চয়ই তিনটার যে কোনো একটা, হয় শিক্ষার্থীরা দায়ী, না হলে শিক্ষকরা দায়ী, না হলে শিক্ষা পদ্ধতিটা দায়ী। আমাদের দেশে যে শিক্ষা পদ্ধতিতে আমরা ইংরেজি শেখাই সেটা মূলত গ্রামার নির্ভর। আমাদের দেশে শিক্ষকরা ইংরেজি শেখাবার ক্ষেত্রে প্রথমেই গ্রামার দিয়ে শুরু করেন। আচ্ছা বলুন তো দেখি, গ্রামার শিখে যদি বাংলা ভাষা শিখতে হতো, আমাদের দেশে কচি কচি ছেলে মেয়েরা কি বাংলা ভাষা শিখতে পারতেন? আগে ভাষার গ্রামার শিখে কোনো ভাষা শেখা খুব জটিল বিষয়। মানুষ ভাষা শেখে আগে, পরে গ্রামারটা বোঝে। গ্রামার হচ্ছে বোঝার বিষয়, প্রয়োগ করার বিষয়, আর ভাষাটা হচ্ছে ন্যাচারালি শেখার বিষয়। আমরা কেউ বলতে পারবো না, পৃথিবীর কেউ, যে আমি আমার মাতৃভাষার গ্রামারটা আগে শিখে তারপরে ভাষা শিখেছি। ইংরেজি কিন্তু আমাদের নিজস্ব ভাষা না, এটা হলো ইংরেজদের ভাষা। যখন আমরা পেয়েছিলাম তখন সেটা ছিল একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা পেয়েছিলাম এটাকে একটা ইম্পোজড ল্যাঙ্গুয়েজ হিসাবে। শিখিয়েছিলেন আমাদেরকে ইংরেজরা, এবং শিখিয়েছিলেন তাদের জন্য উপযোগী করে তৈরি করা টেন্স গ্রামারের মাধ্যমে। কিন্তু তারপরে আমাদের দেশে শিক্ষার্থীরা শিখতে পাচ্ছে, এই ক্রেডিট তাদের। আরেকটা কথা, আমাদের দেশের ইংরেজি শিক্ষককে আমি 2 ভাগে ভাগ করতে চাই। এক হচ্ছেন গ্রামারের শিক্ষক, আরেক হচ্ছেন সাহিত্যের শিক্ষক। গণিতের শিক্ষককে দিয়ে যেমন ইতিহাস পড়ালে ছাত্রছাত্রীদের ইতিহাসের জ্ঞান বাড়বে না, তেমনি গ্রামার শিক্ষক দিয়ে যদি ইংরেজি শেখানো হয়, ছাত্রছাত্রীদের গ্রামারের জ্ঞান বাড়তে পারে, কিন্তু ইংরেজির জ্ঞান বাড়বে এমন কোনো নিশ্চয়তা নেই। তাহলে ইংরেজি শেখাতে হবে কাদের দিয়ে? ইংরেজি ভাষার শিক্ষককে দিয়ে। ইংরেজি ভাষার শিক্ষকগণ কাদেরকে শেখাবেন? বাংলা ভাষাভাষী মানুষদের শেখাবেন। তাই তাদের জন্য একটা উপযোগী করে পদ্ধতি তৈরি করতে হবে, পদ্ধতি থাকতে হবে। যে পদ্ধতিটা আমি আবিষ্কার করেছি আমার 40 বছরের গবেষণায়, সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম ফর দ্য বাঙালিজ, সংক্ষেপে হলো ELTSB। এই পদ্ধতির উপরে যদি দক্ষতা থাকে কোনো শিক্ষকের, তাহলে সেই শিক্ষক এত বছর লাগবে না শিক্ষার্থীদের ইংরেজি শেখাতে। তারা অতি অল্প সময়ের মধ্যে, 3 মাসের মধ্যেই ইংরেজিতে দক্ষতার সাথে ফ্লুয়েন্সি লাভ করতে সক্ষম হয়। আমরা FM ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শিখি, বা আমরা FM ম্যাথের ফর্মুলা দ্বারা ইংরেজি শেখাই। এই একটা ছোট্ট বাক্যকে FM মেথডের মাধ্যমে 4 × 6 424 × 10 260টি সেন্টেন্সে ইংরেজিতে কথা বলানো যাবে। আপনি এর চেয়ে বড় স্কিলস ডেভেলপ করার কোনো পদ্ধতির কথা কীভাবে ভাবতে পারেন? একটি বাক্যকে ভিত্তি করে 240টি সেন্টেন্সে সে কথা বলতে পারবে। তাকে ক্লাসে ঠোঁট ফ্রি করে দেওয়া হয়। আরেকটা কথা, আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজি টেক্সট পড়ে মুখস্থ করে পরীক্ষা দেয়। FM মেথডে যদি শেখে, তার কোনো টেক্সট মুখস্থ করতে হবে না। যে টেক্সটটা সে পড়ছে, সেই টেক্সটের উপরে প্রত্যেকটা লাইন সে নিজের ইংরেজিতে এক্সপ্লেইন করতে পারবে। এই যে এক্সপ্লেইন করাটা শিখছে FM মেথডে, তাতেই কিন্তু তার ওই স্কিল, কমিউনিকেটিভ স্কিলস তার ডেভেলপ করেছে। আমাদের দেশের শিক্ষা পদ্ধতিতে যতই বলা হয় এটা কমিউনিকেটিভ স্কিলস, কমিউনিকেটিভ পদ্ধতি, এগুলো কোনোটাই কমিউনিকেটিভ পদ্ধতি না। টেন্স গ্রামার মুখস্থ করে কখনো কমিউনিকেটিভ হওয়া যায়। আগে গ্রামারের ব্যাপারে আমি একটা বাক্য বলতে গেলাম, আমাকে ভাবতে হবে গ্রামারটা কি ঠিক হলো, টেন্সটা কি ঠিক হলো। এতে কি গ্রামারের মাধ্যমে ইংরেজি শেখার কারণে, ল্যাঙ্গুয়েজ শেখার কারণে আমার ইংরেজি শেখার উপরে কি
প্রাঞ্জলতা বাড়ছে, সাবলীলতা বাড়ছে, না আমি প্রতি পদে পদে আমি বাধাগ্রস্ত হচ্ছি, গ্রামার আমাকে আটকে দিচ্ছে। আমি এই জন্য বলে থাকি, আমার এফএম মেথডটাকে এক্সপ্লেন করার জন্য আমি একটা গাছের ছবি দেখাই। এই গাছটা এই ধ্যান ধারণাটা আমার আজকে থেকে 40 বছর আগে ছিল। এই 40 বছরের ধ্যান ধারণাতে আমি যে কাজটি করেছি, একটা গাছ রোপণ করেছি, একটা গাছ। ওই গাছের 3টি ডাল আছে। আমি পুরো বাংলা ভাষাটাকে লাস্ট ওয়ার্ডের উপরে ভিত্তি করে 3টি শ্রেণীতে বিভক্ত করে এই 3টি ডালের মধ্যে সাজিয়ে রেখেছি। টেন্সের মাধ্যমে যদি শিখতে পারেন, শেখা হয়, তাহলে গাছের কাণ্ড পর্যন্তই যাওয়া যায়, এর বেশি আর যাওয়া যায় না, এর বেশি কিছু দেখাও যায় না, শেখাও যায় না। আমি গভর্নমেন্ট জব ছেড়ে দিয়ে যখন আমি এই পদ্ধতি নিয়ে গবেষণা করলাম, প্রকাশনা করলাম, আমাকে কিন্তু বিদেশে অ্যাওয়ার্ড দিল। লন্ডন থেকে কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড দিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আর ফ্রান্স থেকেও দিল, আর ইন্ডিয়া থেকেও দিল। কী কারণে জানেন? আমার গবেষণাটা হলো বাংলা বাক্যের শেষ শব্দ, আমার টেন্স গ্রামার লাগবে না, বাংলা বাক্যের শেষ শব্দের মাধ্যমে আমি ইংরেজিতে কথা বলাবো। এদেশে শিক্ষার্থীরা ইন্টারভিউ বোর্ড পর্যন্ত যাওয়ার পরেও যেখানে আটকে যাচ্ছে, কথা বলতে পারছে না, সেই জায়গাটায় আসলে কি হচ্ছে? তারা সমস্ত যোগ্যতা থাকার পরও সেই জায়গায় যেখানে ইন্টারভিউ হচ্ছে ইংরেজিতে, তারা কি সেখানে একজন শিক্ষিত বোবা মানুষের পরিচয় দিচ্ছে না? তার অবস্থাটা কী হচ্ছে? সে শিক্ষিত একজন বোবা। ঠিক যেমনিভাবে আমাদের দেশে শিক্ষিত লোকরা বিদেশে যাওয়ার পরে ইংরেজিতে কথা বলতে না পারার কারণে আন্তর্জাতিক মানে শিক্ষিত বোবা মানুষে পরিণত হয়। এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। এটার জন্য তারা দায়ী না, দায়ী হলো শিক্ষা পদ্ধতি। আমার সাজেশন হচ্ছে তাদের জন্য, যারাই যখন কোনো ইন্টারভিউ ফেস করতে যান, যাদের যোগ্যতা আছে কিন্তু ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলতে পারবেন না বলে ওই সোনার হরিণ তাদের হাতছাড়া হয়ে যায়, তাদের জন্য আমার একটাই সাজেশন, এই দেশে ইংরেজি শেখার কোনো পদ্ধতি নেই। আজকাল কিন্তু অনেকেই আমার মেথড নকল করে প্রচার করছেন, করছেন। আমি বলবো সেগুলো না, সরাসরি আমার এখানে আসুক, 2টা সপ্তাহ যদি তারা ক্লাসটা অ্যাটেন্ড করে, দেখে, যাদের যোগ্যতা আছে তাদের বেশি দিন লাগে না, তারা কিন্তু ইন্টারভিউতে ভালো করবে। আমি একেবারে প্রথম দিন থেকেই তাকে ইংরেজিতে কথা বলিয়ে প্রমাণ করে দেব, তার মেধাটাকে খুলে দেব যে তার পক্ষেই সম্ভব। আপনি বললেন যে যারা ইংরেজি শিখতে পারে না, তাদের জন্য আমার সাজেশন কি? আমার সাজেশন হলো তারা এফএম মেথডের একটা ক্লাস দেখুক, দেখলে তখন তারা তাদের যোগ্যতা নিয়ে তারা নিজেদেরকে আরও বিকশিত করতে পারবে। তাদের বন্ধ দুয়ারের চাবিটা আমি খুলে দিতে পারবো। আমরা যে টেন্স গ্রামারের মাধ্যমে ইংরেজি শেখাই, এই টেন্স গ্রামারের পদ্ধতিটা আজকের 21 শতাব্দীর বহু একেবারে প্রথম ব্রিটিশ আমল থেকেই, তাই না? তার মানে প্রায় 300-350 বছরের ব্যাকডেটেড এই পদ্ধতি। 300-350 বছরের ব্যাকডেটেড পদ্ধতি আমরা আমাদের দেশে প্রয়োগ করে যাচ্ছি, বছরের পর বছর প্রয়োগ করে যাচ্ছি। স্বাধীনতার পরেও 50 বছর পার হয়ে গেছে, বেশি পার হয়ে গেছে, কিন্তু আমরা কখনো তলিয়ে দেখি নেই যে এই পদ্ধতির কারণে যে আমাদের প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা অদক্ষই থেকে যাচ্ছে। তার ইংরেজি শেখার পেছনে আমি মনে করি এদেশে যত বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে, এটা পুরোটাই অপচয়। এই অপচয় না করে প্রতি বছরে কয়েকটা করে এই যমুনা ব্রিজ, তারপর পদ্মা সেতু, তিস্তা ব্যারেজ তৈরি করা যেত। আমরা বাজার থেকে একটা শার্ট কিনে আগে ট্রায়াল দিয়ে দেখে নেই যে আমার গায়ে এটা বিফিটিং কিনা। আর শিক্ষা পদ্ধতি হলো এরকম যে ওটা আমার গায়ের চামড়া কেটে ওইটাকে আমার সাথে বিফিটিং করার চেষ্টা করছে। শিক্ষা পদ্ধতি তো আমাদের জন্য উপযোগী না, কিন্তু সেটাকে আমরা ফিট করার চেষ্টা করছি। আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো, মনে করেন আমি দায়িত্ব পেলাম, আমি প্রথমেই শিক্ষা পদ্ধতির উপরে হাত দিতাম। সিলেবাস, কারিকুলাম, এগুলোকে চেঞ্জ করতে হবে। আমি ক্লাস 9-এর আগ পর্যন্ত কোনো গ্রামার দিতাম না, নো গ্রামার অ্যাট অল। আমি ভাষা আগে শেখাবো, ভাষা তারা বলবে, বুঝবে, ব্যক্ত করতে পারবে, ফ্লুয়েন্ট হবে। তারপরে আমি যখন গ্রামার শেখাবো, তাদের কাছে গ্রামার একদম পানির মতো মনে হবে। এখন গ্রামারটা কিন্তু বাঘের মতো ভয় পায় তারা। আর যেটা করতাম সেটা হচ্ছে 100 মার্কের ইংরেজিকে 2 ভাগ করে দিতাম, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে থিওরিটিক্যাল। এই যে লিখিত পরীক্ষার জন্য থাকবে 50, আর বাকি 50 হবে এই যে গল্পটা তুমি পড়েছো, সেই গল্পের উপর তুমি ইংরেজিতে আমাকে বলো। এই যে আমি আপনাকে বললাম না, এই যে একটা বাক্য থেকে 240টা বাক্য, ওই পদ্ধতিটা ধরেই আমি পড়াবো। ওই পদ্ধতিটা ধরে যদি পড়াই, একটা স্টুডেন্টের মেধা চূড়ান্ত পর্যায়ে বিকশিত হবে। একটা কোম্পানি তার দরকার রিসোর্সফুল পারসন। এই রিসোর্সফুল পারসনকে আপনি মনে করেন তার সিজিপিএটা, এই সিজিপিএ তো কোনো ভ্যালু নেই তার কাছে না। এই সিজিপি বিক্রি করে বা ধুয়ে এসে পানি খাবে না, তার দরকার স্কিলস পারসন। এই স্কিলস আপনার
কীভাবে আপনি প্রমাণ করবেন? আপনার স্কিলস আছে ঠিকই, কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ ইট। আপনি এটা প্রমাণ করবেন কিসের মাধ্যমে? আপনার পারফরমেন্সের মাধ্যমে। সেই পারফরমেন্স পরে প্রমাণ হবে, আগে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেটাকে তুলে আনতে হবে। একটা লোক যে ইংরেজি জানে তার কিন্তু স্মার্টনেসও থাকে বেশি। যে ইংরেজি জানে না তার কাছে কিন্তু সে কিন্তু একটা লিঙ্গুইস্টিক ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, যার ফলে একটা মানে কর্পোরেট অফিস যারা ওই রকমের, তাদেরকে তো প্রথম ধাক্কাতেই আউট করে দেবে, যার ফলে অনেক যোগ্য লোক কিন্তু চাকরি পায় না, অনেক যোগ্য লোক চাকরি পায় না। কিন্তু যাদের ল্যাঙ্গুয়েজ স্কিলস আছে তাদের দেখেন মিডিওকেয়ার হলেও তাদের কিন্তু ওই কোম্পানিগুলো লুফে নিচ্ছে। 30 মিনিট, ও বাবা, অনেক বেশি। 30 মিনিট তো অনেক বেশি। আচ্ছা, এতক্ষণ লাগবে না, এতক্ষণ লাগবে না। 10 থেকে 15 মিনিট। আমার এক একটা লেসন 5 মিনিট পরে প্র্যাকটিস করতে হয়, 3 মিনিট প্র্যাকটিস করতে হয়, 2 মিনিট প্র্যাকটিস করতে হয়। 10 মিনিট করে যদি একটা শিক্ষার্থী প্র্যাকটিস করে, আলহামদুলিল্লাহ 6 মাসের পরে তার কোনো ক্লাসের বই, ইংরেজি বই প্রাইভেট পড়তে হবে না। সে লিখতে পারবে, ফ্লুয়েন্টলি বলতে পারবে। পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করা তার পক্ষে সম্ভব। অন্যান্য সাবজেক্টে দেখেন গভীর জ্ঞানের দরকার ওই সাবজেক্টগুলোর উপরে, তাইলে পরীক্ষা সে ভালো করতে পারে। আর আমাদের দেশে ইংলিশ কোশ্চেনগুলোর প্যাটার্ন কেমন জানেন? একটা প্যারাগ্রাফ তুলে ধরা হলো, একটা টেক্সট তুলে ধরা হলো, এই টেক্সটের উপরে ভিত্তি করে প্রশ্ন করা হয়, এই টেক্সটের উপরে ভিত্তি করে তার আনসার দিতে হয়। তার মানে আগে সে পড়ুক আর না পড়ুক, আজকে সেই টেক্সটটা আছে, সেই টেক্সটটা যদি সে বুঝতে পারে, ফ্রিহ্যান্ড লেখার টেকনিক যদি সে জানে, তাহলে সেটা সম্ভব। আর ওই টেক্সটটা বুঝতে হলে FM মেথডের যদি নলেজ তার থাকে, তাহলে এখনই সেটা বুঝতে পারবে, এখনই সেই প্রশ্নের আনসার দিতে পারবে। ইংরেজিতে সবচেয়ে কম পড়ে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া সম্ভব এই FM মেথডের মাধ্যমে। ধরেন আপনি টিকিট কেটে কমলাপুর রেল স্টেশনে উঠে টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েছেন, আপনি যাবেন চিটংয়ে, কিন্তু যখন আপনার ঘুম ভাঙলো তখন আপনি দেখেন চিটংয়ে পৌঁছে গেছেন। আচ্ছা, তার মানে আপনি কি মনে করবেন যে ঢাকার কমলাপুর রেল স্টেশনের পরের রেল স্টেশনটাই চিটং রেল স্টেশন? না, এর ভিতরে অনেক রেল স্টেশন আছে, কিন্তু আপনি তো সেগুলো দেখেন নাই। না দেখলে কী হবে, সেগুলোর ভিতর দিয়েই আপনি গেছেন। আমি কিন্তু আমার দেশের ছেলেমেয়েদেরকে এই ঘুমের মধ্যে দিয়ে গ্রামার পড়িয়ে দেবো, গ্রামার শিখিয়ে ফেলবো। তারা গ্রামার চোখে দেখবে না, গ্রামার চোখে দেখবে না, কিন্তু গ্রামারের চেয়ে পণ্ডিত হবে। কেউ যদি গ্রামার ভুল করে সেগুলো ধরতে পারবে, ইভেন তাদের শিক্ষকরাও যদি গ্রামার ভুল করে তারা ধরতে পারবে। এখন আমাদের যেটা আছে, ঢাকায় আছে ফার্মগেটে, কুমিল্লায় আছে একটা আমার কাজিন চালায় আপন, আর চিটংয়ে আছে 2টা আমার ছোটো ভাই চালায়, আর এখানের ফার্মগেটেটা আমি এবং আমার ছেলে চালাই। এখন আমরা ব্রাঞ্চ ওপেন করার পক্ষপাতী না, কারণ প্রযুক্তির যুগে আমি এখানে দাঁড়িয়ে, আমার ছেলে যখন এখানে দাঁড়িয়ে সারা দেশে বিদেশে সার্ভিস দিতে পারছি 3টা উপায়ে। অনলাইনে আমাদের কোর্স হয়, তারপরে লার্নিং আমাদের প্ল্যাটফর্ম থেকে, ওয়েবসাইট থেকে ক্লাস হয়, এবং ফিজিক্যালি এখানে দাঁড়িয়ে এখানে বসেও ক্লাস হয়। এই প্রযুক্তিটাকে হাতে পাওয়ার কারণে আমরা আর ওই মেথডটা অন্যের কাছে দিচ্ছি না। এখন দেশের অন্যান্য জায়গায় FM মেথড নাম দিয়ে যারা চালাচ্ছে, এই 4টা জায়গার বাইরে, ঢাকা, চিটং, কুমিল্লা, হ্যাঁ এই 3টা, ঢাকা, এইগুলো এর বাইরে যারা চালাচ্ছে, এইগুলো কিন্তু আমার প্রতিষ্ঠান না, ওগুলো FM মেথডও না, কিন্তু FM মেথডের নামে ধোঁকা দিয়ে মানুষকে প্রতারিত করছে। আমি তো 1986 সাল থেকে শুরু করলাম গবেষণা, প্রপার মেথডোলজি অফ টিচিং ইংলিশ টু দ্য বেঙ্গলি স্পিকিং পিপল। এরপরে আমি একটা বই লিখলাম যেটার নাম হচ্ছে A New Thought, A New Approach Towards Teaching English, Scientific Method of Teaching English, Computer Technology Applied in Teaching English। করার পরে আমি জাতীয় প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করলাম। সেই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকগণ আমাকে আমার মেথড নিয়ে জিজ্ঞেস করলেন, আমি উত্তর দিলাম, সব কিছু হলো। তখন পরের দিন পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় এগুলো ছাপা হলো, তাতে এটা সরকারের নলেজে আসলো। এরপরে আমি তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সাহেবের সাথে আমি দেখা করলাম, উনিও খুব এনকারেজ করলেন। উনি আমাকে বললেন যে আপনি পারলে প্রাইম মিনিস্টারের নলেজ আনার। তো এরপরেই কিছুদিনের মধ্যে প্রাইম মিনিস্টারের অফিস থেকে আমাকে চিঠি দেওয়া হলো, জানানো হলো 31 ডিসেম্বর 1993 আমি যেন ওনার সাথে দেখা করি। এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন। তো আমার সেখানে তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন বেশার জমিউদ্দিন সরকার, আরও সিনিয়র 4জন মন্ত্রী ছিলেন, সব সিনিয়র মিনিস্টার। ওনাদের নিয়ে আমার সাথে বসলেন ম্যাডাম, আমাকে বিভিন্ন প্রশ্ন করলেন আমার মেথড সম্বন্ধে। আমি সব কিছু বললাম যে ম্যাডাম, কোনো গ্রামার লাগবে না, টেন্স লাগবে না, কিচ্ছু লাগবে না, আমি একটা ফর্মুলা দেবো, ফর্মুলা আমার ডেভেলপ করা ফর্মুলা, একটা ফর্মুলার মাধ্যমে হাজার হাজার সেন্টেন্স ইংরেজিতে কথা বলতে পারবে।
তো উনি বললেন একটু দেখান দেখি, তো কয়েকটা দেখালাম। আচ্ছা, তারপরে উনি খুবই ইমপ্রেসড হলেন। বেশা জমিউদ্দিন সরকারকেও জিজ্ঞেস করলেন ব্যাপার কি, মানে কী। তো উনি বলেন, স্যার আই এম রিয়েলি ইমপ্রেসড ম্যাডামকে বললেন। তখন ম্যাডামের সাথে আলোচনা করে বললেন যে এটা তো শিক্ষাক্ষেত্রে যদি আনা যায় তাহলে একটু সুবিধা হয়, ছাত্রছাত্রীর জন্য সুবিধা হয়। তখন জমিউদ্দিন সরকার সাজেশন করলেন যে এটাকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হোক। আচ্ছা, তখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলো। শিক্ষা মন্ত্রণালয়ে একটা বিশেষজ্ঞ বোর্ড গঠন করলো। সেই বোর্ডের মধ্যে রিটায়ার্ড সিএসপি অফিসারও ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ভালো ভালো প্রফেসররা ছিলেন। তারা আমার সাথে 27 ফেব্রুয়ারি 93 সারা দিন এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেন। আমি তাদের সাথে বুঝিয়ে দিলাম সব কিছু। বুঝিয়ে দেওয়ার পরে তারা বললেন, হ্যাঁ আমরা কনভিন্স, কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয় তার বইয়ের ব্যাপারে কিছু করতে পারবো না, বই লিখে এনসিটিভি, আচ্ছা, আমরা বরং আপনাকে এনসিটিভিতে রেফার করে দিই। তখন স্যার যা ভালো মনে করেন আপনারা তাই করেন। তখন আমি বললাম, স্যার আমি মাত্র সদ্য পাশ করে বেরিয়েছি, আমাকে যদি আপনারা একটু রেকমেন্ড না করে দেন যে আমার মেথডটা অন্তত তাদের কাছে এক্সপ্লেন করব, এই সুযোগটা যদি আমাকে না দেন তাহলে স্যার আমি তো তারা তো একটা রেটিভিজম দেখা দিচ্ছে। হ্যাঁ, তো হ্যাঁ, তখন ওনারা বলে, হ্যাঁ এটা ঠিক কথা, এটা একদম ইম্পর্টেন্ট কথা বলছেন। তো যিনি পিএস ছিলেন ওনাকে বললেন যে আপনি স্ট্রংলি রেকমেন্ড করে দেন যে এটা ওনাকে সুযোগ দিতে হবে ওনার মেথডটা এক্সপ্লেন করার জন্য। দিলেন, ওনারা ঠিকই লিখে দিলেন, সবুজ ইয়েতে মার্ক করে দিলেন যে আমাকে এটা যেন এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হয়। আমি গেলাম, একটা বিশেষজ্ঞ বোর্ড ওনারা গঠন করলেন। আমি গিয়ে বললাম, ওনারা বলে আপনি আমাদেরকে আপনার বই দিয়ে দেন। তাহলে স্যার বই তো দেবই, তো বই দিলে, কিন্তু আমি বললাম স্যার আমাদেরকে তো এটা বলতে এক্সপ্লেন করার সুযোগ দিতে হবে। বলে এক্সপ্লেন করতে হবে মানে কি, আমরা কি জানি না, আমরা কি কম জানি? আমি বললাম, স্যার আপনারা অনেক মুরব্বী, অনেক অভিজ্ঞ, আপনারা নিশ্চয়ই জানেন, আমি বলিনি যে আপনারা জানেন না, কিন্তু দেখেন মন্ত্রণালয়ের চিঠিতে লেখা আছে আমাকে এক্সপ্লেন করার সুযোগ দিতে হবে, কারণ তারা সারাদিন আমার সাথে বসে বুঝেছে যে এটা এক্সপ্লেন করা দরকার, এই জন্য আপনাদেরকে লিখে দিয়েছেন যে এটা এক্সপ্লেন করে দিন। বলি না না না, মন্ত্রণালয় এরকম কথা লিখে নেয়। আমি বলছিলাম আমি বলছি যে ওনারা লিখেছেন, আমার সামনে লিখেছেন, আপনি একটা চিঠিটা বের করেন। অনেক পীড়াপিড়ির পর চিঠিটা বের করলো, বের করার পর দেখলেন হ্যাঁ সত্যি আমাকে এক্সপ্লেন করার সুযোগ দিতে বলেছেন। ওনারা বললেন আমরা পড়লেই বুঝবো, আপনার লাগবে না এক্সপ্লেন করার, মন্ত্রণালয়ের কথা মানতেছে না। তো আমি একটু অসন্তুষ্ট হয়ে গেলাম। ওনারা আমাকে শুধু বলতেছেন আপনি আমাদেরকে কী চান, কী চান। তো আমি বললাম স্যার আপনাদের কাছে তো আমি কিছু চাই না, আমি তো গভর্নমেন্টের কাছে একটা মেথড তৈরি করে দিয়েছি, গভর্নমেন্ট আপনাদেরকে দায়িত্ব দিয়েছে, আপনারা এটা অ্যানালিসিস করবেন, দেখবেন, তারপর গভর্নমেন্টকে আপনাদের মতামত জানাবেন। তো ওই সময় আবার যেটা দায়িত্বে ছিলেন, তো উনি মারা গেলেন। উনি যখন মারা গেলেন তখন এটা রেড টেপিজমের ভিতরে আটকে গেল। আর আমার মনে হয় ওখানে যে সমস্ত টিচাররা ছিলেন বোর্ডে, ওরা কিন্তু ছিলেন সব বিভিন্ন কলেজের শিক্ষকরা। ওনারা দেখলেন যদি এটা শিক্ষাক্ষেত্রে আসে তাহলে আমাদের পায়ে কুঠার আঘাত করা হবে, আমাদের প্রাইভেট বন্ধ হয়ে যাবে। আমি বলছি যে এই পদ্ধতি যদি শিক্ষাক্ষেত্রে আসে একটা ছেলে মেয়েও প্রাইভেট পড়বে না, আর যদি প্রাইভেট না পড়ে তাহলে ইংরেজি শিক্ষকদের বাড়তি আয়েরও সুযোগ থাকবে না। এই কারণে তারা সচেতনভাবে তখন যেমন বিরোধিতা করেছিল এখনও বিরোধিতা করে। আমাকে এদেশে বহু ইংরেজি শিক্ষক আছে, এরপরে অনেকগুলো গভর্নমেন্ট আসছে, শেখ হাসিনা আসছে, কোনোটা শেখ হাসিনার গভর্নমেন্ট আমাকে কেন দেয় নাই, এই ছবিটার কারণে, এই ছবিটার কারণে আমাকে বহু রকমের মানে যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা পলিটিক্স শিক্ষকদের করা উচিত না, আমি পলিটিক্স করি না, আমার কোনো দল নেই, কোনো চয়েস নেই, ইলেকশনে যাকে ভালো মনে করি তাকে আমি ভোট দিই। কিন্তু এই ছবিটার কারণে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি সশ্রদ্ধ মানে সালাম জানাই। তিনি যদি থাকতেন তাহলে জাতি আজকে ইংরেজি শিক্ষার এই দুরবস্থার মধ্যে আসছিলেন 2001-এ, তখন 2001-এ যখন আসছিলেন না, তখন অবশ্য আমি আর কি আমার রিসার্চ নিয়ে ব্যস্ত ছিলাম। আচ্ছা, না আমি ওই যেহেতু একটা হয়ে গেল না, টেপিজের মধ্যে আটকা গেলাম, আমি ভাবলাম তখন আমার আর এগিয়ে লাভ কি, আমি এবং আমার রিসার্চ কমপ্লিট করি। আমার রিসার্চ কিন্তু আগের চেয়ে মানে আমি কমপ্লিট করেছি কী যেন বলে এটাকে, এই করোনার সময়, এই করোনার পরে কিন্তু আমি এই বইটা লিখেছি, যে এটার নাম হচ্ছে আমার 40 বছরের গবেষণা, এফএমস ফর্মুলা বেসড ক্রিয়েটিভ ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং সুপার কোর্স। ওকে, এই কোর্সের মাধ্যমে, এই কোর্সটা যদি আমার তখন তৈরি থাকতো, যদি বেগম খালেদা জিয়াকে আমি দেখাতে পারতাম, আমার মানে
মাঝে মাঝে খুব দুঃখ হয়, মানে এই ক্ষেত্রে হয়তো আমি হতভাগা, শুধু আমি না পুরো জাতিটাই আমাদের জাতি তো বেনিফিটেড হতে পারতো। স্টিল নাও সেই একইভাবে ইংরেজি শিখে যাচ্ছে সবাই। এখনও শিখে যাচ্ছে এবং একই সময় ইংরেজি শেখাতে কী হচ্ছে জানেন, ছাত্রদের উন্নতি নাই, অভিভাবকদের উন্নতি নাই, ইংরেজি শিক্ষকদের বাড়ি গাড়ি হচ্ছে। যারা বলে আমার পক্ষে ইংরেজি শেখা সম্ভব না, তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, বাবা তোমরা কি বাংলা কথা বলতে পারো না? বাংলা যেমন একটা ভাষা, তুমি তো কারো সাহায্য নিয়ে বাংলা ভাষা শেখো নাই। তুমি বাংলা ভাষা কিন্তু শুনতে শুনতে, বলতে বলতে কীভাবে বাংলা ভাষা। একটা শিশু যখন জন্ম হয়, জন্মের পর কিন্তু সে বলতে পারে না আমার খিদে পেয়েছে খাবার দাও, সে কান্নাকাটি করে। যখন কান্নাকাটি করে তখন তাকে খাইয়ে দিলেই সে শান্ত হয়ে যায়। যদি খাবার তৈরি না থাকে তাহলে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয় তোমার খাবার নিয়ে আসি, একটু অপেক্ষা করো, কান্নাকাটি করো না। তখন এই কথাগুলো তার কানে বাজে, প্রথমে বোঝে না, একটা সময় সে সেটা অর্থ বুঝতে পারে যে হ্যাঁ আমার খাবার নিয়ে আসবে, আমার কান্নাকাটি করতে না, সে কান্না থামিয়ে ফেলে। তার মানে প্রথমে মানুষের লিসনিং স্কিলটা ডেভেলপ করে, তারপর আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা ডেভেলপ করে। এরপরে শিশু যখন বেড়ে ওঠে, তার খেলনার দরকার হয়, তাকে খেলনা দিলে সে সেটা দিয়ে খেলে, হাত থেকে ছিটকে পড়ে গেলে ওটাকে ধরার চেষ্টা করে, ধরতে না পারলে উ করে, তার মানে সে বোঝাবার চেষ্টা করে। এই তিনটে স্কিল কিন্তু পৃথিবীর যে কোনো শিক্ষিত অশিক্ষিত সব মানুষের আছে। কী? লিসনিং করতে পারা, আন্ডারস্ট্যান্ডিং করতে পারা, স্পিকিং করতে পারা। এই তিনটা যখন হয়ে যায় তখন তাদেরকে পড়তে শেখানো হয়, লিখতে শেখানো হয়, রিডিং অ্যান্ড রাইটিং। এবার বলেন তো দেখি, আপনি আমার সাথে কথা বলছেন, আমরা যারা কথা বলছি, যদি আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা না থাকতো, আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ না করতো, পৃথিবীতে কোনো মানুষকে আমরা শিক্ষিত হতে পারতাম? শিক্ষকদের কথা শুনে যদি না বুঝতে পারতাম, না সংসার যাপন নির্বাহ করতে পারতাম, চাকরি বাকরি করতে পারতাম? কোনো কিছুই হতো না যদি কমিউনিকেশনটা না হতো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যদি না পৌঁছাতে পারতাম। ব্রেনে আর কি, ব্রেনে। আমাদের দেশে শিক্ষা, সারা পৃথিবীর স্কলাররা বলে থাকেন ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে 4টা: লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমাদের দেশে আইএলসে ওই 4টা স্কিলেই মডিউলই শেখানো হয়। কিন্তু বলেন তো দেখি, মডিউল কি আসলে স্কিল কি 4টা না 5টা? লিসনিং হতে হবে, লিসনিং হওয়ার পর যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় কোনো লাভ নেই। আমি একটা রিক্সা চালককে বললাম, ভাই যাবে নিউ মার্কেট? সে বললো হ্যাঁ যাবো। তার মানে শুনলো, সে বুঝলো, তখন আমার সাথে বার্গেনিং করবে এবং বার্গেনিং করে আমি ইয়ে করবো। কিন্তু সে যদি বুঝতে না পারে, আমার সাথে সামনে কেউ যদি দেশে আরবি ভাষায়, জার্মান, ফ্রান্স ল্যাঙ্গুয়েজে কথা বলে, আমি শুনলাম ঠিকই, লিসনিং হলো, আন্ডারস্ট্যান্ডিং হলো না, তার সাথে আমার কমিউনিকেশন হবে না। তাহলে লিসনিংয়ের পরে আন্ডারস্ট্যান্ডিং হলেই স্পিকিং যাওয়া যাবে, এরপর রিডিং অ্যান্ড রাইটিং। আমাদের দেশে 4টা স্কিল আছে, আন্ডারস্ট্যান্ডিং স্কিলটাই নাই। আন্ডারস্ট্যান্ডিং স্কিলটাকে অ্যাভয়েড করা হয়েছে। এই আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা অ্যাভয়েড করার কারণে আমাদের দেশের শিক্ষার্থীরা শিখতে পারে না। আপনি যাদের কথা বললেন যে যারা মনে করে যে আমার পক্ষে ইংরেজি শেখা সম্ভব না, এই ছেলে মেয়ে যেমন বাংলা ভাষায় কথা বলতে পারছে, ইংরেজিও তেমনি একটি ভাষা শুধু ইংরেজি না, যে কোনো ভাষা শেখা তার পক্ষে সম্ভব। এই স্কিলটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। মুখ ফুটে কথা বলার যোগ্যতা আর কেউ দেয় নাই, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যোগ্যতাটা যে কোনো ভাষার উপরে, শুধু ইংলিশ না, যে কোনো ভাষার উপরে সে অর্জন করতে পারবে যদি সে উপযুক্ত গাইডলাইন পায়, যদি সে সিস্টেমেটিক ওয়েতে তাকে শেখানো হয়। ভাষা হলো আল্লাহর গিফট, ভাষা শেখাটা হলো আল্লাহর গিফটেড বাই গড। তো এটার জন্য কারো কোনো মেধার দরকার হয় না। স্যার অসংখ্য ধন্যবাদ, অনেক প্রয়োজনীয় জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস জানলাম, এবং ডেইলি ক্যাম্পাসকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আবার ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দেশবাসীকেও ধন্যবাদ যারা আমার কথা শুনছেন।